কোথায় থেকে পাই হচ্ছে এই দুইজনের কাছে বাজার জিম্মিয়া উপর লেভেল লোক ধরে রাখছে। মালিক যদি কথা বলতে না চায়, আমরা কর্মচারী হয়ে কিভাবে কথা বলি ভাই? তাদের কাছে কতটা স্টক আছে আমি এখন বলতে পারছি না। চালের বস্তা টেনেই সংসার চলে মোহাম্মদ ইসমাইলের। স্ত্রী সন্তান সহ ৮ জনের জীবিকার ভার তার ঘাড়ে। প্রতিদিন বস্তা টেনে তার আয় হয় ৮০০ টাকার মতো, কখনো বা এর চেয়েও কম। যে চাল টেনে তার জীবিকার ব্যবস্থা হয়, পরিবারের জন্য সেই চাল কিনতেই তাকে হিমশিম খেতে হচ্ছে। কারণ তার ৮ জনের সংসারে ৩ বেলায় দৈনিক চালের চাহিদা প্রায় ৫ কেজি। যদি মোটা চালের হিসাবও করা হয়, তাহলে টাকার অঙ্কে দাঁড়ায় প্রায় ৩০০ টাকা। অর্থাৎ শুধুমাত্র চাল কিনতেই তার আয়ের প্রায় অর্ধেকটা খরচ হয়ে যায়। ফলে সন্তানদের পড়াশোনা ও অন্যান্য খরচ সামাল দিতে নাভিশ্বাস তার। এমন অবস্থা শুধু মোহাম্মদ ইসমাইলেরই না, দেশের অধিকাংশ মধ্যম ও নিম্ন আয়ের মানুষেরই আয় ব্যয়ের হিসাব মেলানো কঠিন। কারণ অধিকাংশ খাদ্যপণ্যের দামই লাগামহীন। বিশেষ করে চালের দাম যেন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। প্রশ্ন হচ্ছে, কেন এই পণ্যটির দাম এমন ঊর্ধ্বমুখী? সেই উত্তরই খুঁজব আমরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে চালের উৎপাদন হয়েছে ৪,৬,০০,০০০ টন। এছাড়াও সরকার সময়ে সময়ে চাল আমদানি করারও সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে দেশে প্রতি বছর চালের চাহিদা প্রায় ৩,৮০,০০,০০০ টন। অর্থাৎ দেশে চালের চাহিদার থেকেও উৎপাদন বেশি, তাই কোনো সংকট থাকার কথা না। অন্যদিকে দেশে ধানের মোট উৎপাদনের ৫৫% আসে বোরো মৌসুমে, ৩৫% আমন এবং বাকি ১০% ধান হয় আউশ সহ অন্যান্য মৌসুমে। ২০২৪-২৫ অর্থবছরে বোরো মৌসুমে ধান উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২,২৬,০০,০০০ টন, যার প্রায় শতভাগই উৎপাদন হয়েছে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তার। আমাদের যে লক্ষ্যমাত্রা যেটা আমাদের ছিল উৎপাদনের ২,২৬,০০,০০০, সেটা আমরা অর্জন করতে পেরেছি, যদিও আমাদের পরিসংখ্যানের সাথে এখন এটা আমাদের চূড়ান্ত হয় নাই। আর বিগত বছরে আমাদের যে ৪৮ লক্ষ হেক্টর জমি ছিল, সেখানে আমরা প্রায় ২,১০,০০,০০০ মেট্রিক টন আমরা অর্জন করেছি সেটা। এবং বিগত বছরের তুলনায় আমাদের যেটা রিসেন্ট গেল, সেটা আমাদের ফলন এবং উৎপাদন আমরা দুইটাই বৃদ্ধি পেয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরের বোরো মৌসুমে ধান উৎপাদন হয় ২,১০,০০,০০০ টন। অর্থাৎ ২০২৪-২৫ অর্থ বছরে আগের বছরের চেয়ে প্রায় ১৬ লাখ টন ধান বেশি উৎপাদিত হয়েছে। ধানের উৎপাদন যখন পর্যাপ্ত, তখনও লাগাম ছাড়া দেশের চালের বাজার। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এবছর ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো ধান উৎপাদনকারী দেশগুলোতে উৎপাদন ভালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে চালের দাম এখন গত ৮ বছরের সর্বনিম্ন। দেশের বাজারে চালের দামের এমন ঊর্ধ্বগতির জন্য বাজার সিন্ডিকেটকেই দায়ী করে বিশেষজ্ঞরা দেশের কৃষি বিষয়ক পরিসংখ্যানের ঘাটতির কথাও বলছেন। ভালো উৎপাদনের পরে এই আমাদের বোরোর সিজন যেতে না যেতেই চালের মূল্য বাজারে বাড়া, এটা খুবই অস্বাভাবিক। ব্যবসায়ী পর্যায়ে, মিলার পর্যায়ে অনেক বেশি মজুদ আছে। কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে যে পরিসংখ্যান দেয়া হয়, এটা অনেক ক্ষেত্রে ওভার এস্টিমেটেড। কারণ তারা উৎপাদন করে এবং তারা যেই স্ট্যাটিস্টিক্সটা দেয়, সেটা মনে হয় যে অতি মূল্যায়িত। আগের বছরের তুলনায় সব ধরনের চালের দাম কেজি প্রতি অন্তত ১০ টাকা বেশি। গত বছর সরু নাজিরশাইল চাল প্রতি কেজিতে বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকায়, যা এই বছর ৮৫ থেকে ৯০ টাকা। মিনিকেট ব্র্যান্ডের যে চাল গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা, তা এই বছর ৭৫ থেকে ৮০ টাকা। ১ কেজি আটাশ চাল গত বছর ৫৫ টাকায় পাওয়া গেলেও এবছর গুনতে হচ্ছে ৭০ টাকা পর্যন্ত। এমনকি মোটা চালও কেজিতে ৫ থেকে ৬ টাকা বেড়েছে। প্রশ্ন হচ্ছে, ধান উৎপাদিত হয়েছে বিগত বছরের তুলনায় রেকর্ড মাত্রায় বেশি, তবে বাজারের কেন এই অবস্থা? ঢাকার খুচরা বাজার। প্রথমেই খুচরা বিক্রেতাদের কাছে জানতে চাই, চালের দাম বৃদ্ধির রহস্য কি? দামটা যেন বেড়ে আছে, মিলাররা একমাত্র মিলার আর এই যে বড় বড় যে কর্পোরেট কোম্পানিগুলো আছে, এই দুইজনের কাছে বাজার জিম্মিয়া। চাল কিনবেন, ডাল কিনবেন, তেল কিনবেন, যা করবেন সব এই দুই পক্ষের মধ্যে জিম্মি। প্রায় সব খুচরা বিক্রেতার বক্তব্যে একটা অভিযোগের মিল পাওয়া গেল। তাদের মতে মিলাররা চাল মজুত রেখেছে,
ফলে পাইকারি বাজারগুলো থেকে চালের যোগান কম পাওয়া যাচ্ছে। তাই পাইকারি বাজারগুলোতে মিলবে আসল তথ্য। পুরান ঢাকার বাবুবাজার। দক্ষিণ সিটির বেশিরভাগ খুচরা বাজারে চাল যায় এই বাজার থেকেই। পাইকারদের অভিযোগও প্রায় একই, মিল মালিকরাই চাল মজুত করে রাখছে। বাজারে সরবরাহ কিছুটা কম, তাই দাম বাড়তি। এরা এক সময় চাল না থাকলে এখন চাল থাকে, কেন থাকে, কোথায় থেকে বাইরে চাল? এরা নিজেরই বড় বড় ভোক্তার বড় বড় ব্যবসায়ী ডিস্ট্রিবিউটার এরা স্টক মেনে নিচ্ছে। কোন ধান্দার চালটা বেশি পাবলিক খাইতেছে সেটার প্রতি তারা কালেক্ট করে দেয়, আগের থেকে কালেক্ট করে। আমার ইচ্ছা বুঝলাম আমি রেট বানায় ইচ্ছা বুঝলাম থাকতে মার্কেটের চাল দেয় জিনিসটাই আপনারা যেটা তুমি হেঁটে আমার লইতে আমরা চুলের ব্যবসায়ীরা দিয়া যেতে বাংলাদেশের মনে 10টা মিলে আছে, সমগ্র বাংলাদেশে ধান কিনে ফেলতে পারবো, তাদের কাছে এত ইউজ পরিমাণ টাকা আছে। তখন তো সে কম দামে ধান কিনছে, এখন সে অজুহাত যাইতেছে আমাদের ব্যবসায়ীদের আন্তর্জাতিক যাইতেছে ধানের দাম দেখেন কত, কিন্তু এখন তো ধান তো নাই মার্কেটে, ধান তো তারা খরিদ করেই ফেলছে। তাদের চালানের কাগজগুলো পর্যবেক্ষণ করে একটা বিষয় স্পষ্ট, কয়েক মাস আগের তুলনায় চালকলগুলো থেকে চালের যোগান কম পাওয়া যাচ্ছে। মোহাম্মদপুর কৃষি মার্কেট ঢাকা উত্তর সিটির সবচেয়ে বড় চালের পাইকারি বাজার। এখানকার পাইকারদের অভিযোগও একই, সব কারসাজি মিল মালিকদের। স্টকটা করা হলো ধান স্টক করার পর থেকে যখন বাজার হয় তখন ওনাদের নিয়ন্ত্রণে চলে যায় বাজারটা। যে বড় বড় কিছু কোম্পানি এখন বেরোছে, কর্পোরেট কোম্পানি ছিল আগে, এগুলো ছিল না। এখন যেটা আসছে ওনাদের কাছে তো হিউজ পরিমাণ টাকা থাকে, চাল কিন্তু ওনাদের স্টক করে রাখতে সমস্যা না। যখন দেখা যায় কেনা শেষ, ধানের সামান্য কিছু বাজারে ধান আছে তখন তারা পরিমাণ বাড়াই যায়। ছোট থেকে এটার লগে লাগিয়ে আছি, দেখছি আগে এরকম ছিল না, মিলারও ছিল না, কিন্তু এখন বড় বড় বাঘ বল হাতে গিয়া এই জিনিসটা হয়ে গেছে। চাপাইতে সাগর আছে, মন্দির আছে, জঙ্গল আছে, মানে আছে এইগুলো। আর এমনি আমি সিটি অ্যাক্ট্রেস অনেক বড় বড় সামথিং সারা বাংলাদেশের ধান যদি আঁকি কিনে তারও বেশি ভালো লাগছে। আকিস তো পুরো 3 মাসের উপরে চালে দেয় না কোনো মার্কেটের ভিতরে, বাজার হাই রেট চাইতেছে। চালের দাম বৃদ্ধির নেপথ্যে বড় বড় মিল মালিক আর কোম্পানি জড়িত বলেই অভিযোগ ঢাকার পাইকারদের। খুচরা থেকে পাইকারি সকল পর্যায়ের বিক্রেতাদের একটাই অভিযোগ, চাল মজুত রেখেছে বড় বড় কোম্পানি সহ মিল মালিকরা। এর সত্যতা কতটুকু যাচাই করব আমরা। এবার মিলারদের সন্ধানে আমরা ব্রাহ্মণবাড়িয়ায়। এই জেলার শুধুমাত্র আশুগঞ্জ উপজেলাতেই ছোট বড় মিলিয়ে 250টির বেশি সচল চালকল ও চাতাল রয়েছে, যেখান থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চাল সরবরাহ করা হয়। অভিযোগ আছে এই চাতালগুলোতেও মজুদ হয় বিপুল পরিমাণ চাল। আশুগঞ্জের মেঘনাপাড়ের বিওসি ঘাট, আশেপাশের বিভিন্ন হাওর এলাকা থেকে নদীপথে ধান আসে এই মোকামে। এখান থেকেই চালকলগুলো সরাসরি অথবা ব্যাপারীর মাধ্যমে ধান সংগ্রহ করে। বড় বড় মালিক সাজু চেয়ারম্যান আর হইলো বড় বড় রাস্তার পাশে বড় বড় লেখা আছে ঠিকটা মিল, আমরা বেশিরভাগ মিলে রাস্তার বাম পাশে। এখান থেকে মিলল কিছু চালকলের তথ্য, যারা ধান চাল মজুত করে দাম বাড়ায়। আমরা দেখতে চাই কি পরিমাণে ধান চাল মজুদ আছে সেখানে। আশুগঞ্জের বড় চালকলগুলোর একটি এসালম অ্যাগ্রোফুড। একের পর এক চালের বস্তা তৈরি হচ্ছে এবং সেগুলো নেওয়া হচ্ছে নিজস্ব গোদামে, যেখানে মজুদ আছে হাজার হাজার বস্তা চাল। সরকারি নীতিমালা অনুযায়ী একটি চালকল যে পরিমাণ ধান থেকে চাল উৎপাদন করতে পারে তার চেয়ে 5 গুণ পর্যন্ত ধান মজুত করতে পারবে 15 দিনের জন্য, এবং চালের ক্ষেত্রে উৎপাদন সক্ষমতার 2 গুণ পরিমাণ মজুত করতে পারবে সর্বোচ্চ 30 দিনের জন্য। তবে এই চালকল কতদিন যাবৎ এই বিপুল পরিমাণ চাল মজুত রেখেছে তার কোনো নির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য দিতে পারেনি চালকল কর্তৃপক্ষ। এমনকি চালের বস্তায় উৎপাদনের তারিখ উল্লেখ করার যে সরকারি বিধিমালা সেটিও মানছেন না তারা। এসব কারসাজির অভিযোগ মানতে নারাজ চালকলটির মালিকরা। যখন 5ই আগস্টের পরে যখন সরকার গেছে এটা, আর মূলত হচ্ছে কি আমরা এই ডেটটা গিয়ে ঠিক থাকে না। আমরা মেশিন কিনে আনছি, সব কিছু করে আনছি, তখন আমরা দিতাম বা বস্তা দিয়ে দিতাম। এটা ডেটে গিয়া এটা তো খাদ্য তো চলতো, এটা
সব সময় এটা করে রাখা যায় না, পারা যায় না। তারা সিন্ডিকেটের সাথে যুক্ত নয় দাবি করে উল্টো অভিযোগ তুললেন দেশের উত্তরাঞ্চলের ব্যবসায়ীদের উপর। এরফান উটো আছে, তারপরে রশিদ মিনিকেট আছে, হেরার 10টা 15টা 20টা করে গুড়ন দূরে দূরে করে রাখছে, জায়গা আছে করে রাখছে। আমি নিজে গেছি, নিজেই দেখলাম এরা করে স্টকের ব্যবসা। এরা তো উপর লেভেল লোক ধরে রাখছে, এসপি ডিসি ধরে রাখছে, এর তো সমস্যা নেই, মজুদের সমস্যা নেই, আর ফোন একটা মেরে দেয়, সমস্যা নেই। এখানকার বেশিরভাগ চালকলেই দেখা যায় অস্বাভাবিক ধান চালের মজুদ। তবে চালকল মালিকরা নিজেদের মজুদের বিষয়টি অস্বীকার করে। সেক্ষেত্রে তারা কৃষকদের উপর দায় চাপিয়ে বলছে কৃষকরা ধান ধরে রেখেছে বেশি দামে বিক্রির জন্য, যার কারণেই নাকি চালের সরবরাহ কম এবং দাম বেশি। মিল মালিকরা যে কতটা ধান মজুত রাখতে পারে তার একটা প্রমাণ পেয়েছি আশুগঞ্জের ছোট্ট এই চাতালে। আমার এই দুই দিকে স্তূপগুলো সবই ধানের বস্তা, এবং নিজেদের ধারণ ক্ষমতার বাহিরে তারা এতটাই ধান মজুত রেখেছে যে এই ধান অধিকাংশই এমন গাছ হয়ে যাচ্ছে, অর্থাৎ পুরোটা খাদ্যপণ্যই নষ্টের দিকে যাচ্ছে। কৃষকের মেহনতের এই ধান ঠিক কতটা মূল্যে তারা বিক্রি করছে এবং কতটা মূল্যই বা তারা পাচ্ছে, এটাই দেখব আমরা। এই এলাকারই একজন কৃষক আলমগীর, যিনি বছর জুড়েই ধান চাষ করেন। তিনি জানান, টানাটানি সংসার আর অর্থনৈতিক বাস্তবতায় ধান মজুত রাখার সুযোগই নেই তাদের। কৃষকের ধান বিচ্ছে চাইছে, কৃষকের তো ধান নাই। আমার স্কিম অনেক প্রায় 100-150 কানে হ্যাঁ নাই করে সব ধান বিচ্ছালিছে। এই হ্যাঁ ফাতরানের কইরা ঋণগ্রস্ত এটা হ্যাঁ ঋণগ্রস্ত হইলে ধান বিচ্ছা ঋণ দিলা। কৃষকের লাভ তো আনের দেখা যান আর কি। অন হ্যাঁ আছে বললে না আমরা কুড়ি আর কি, না হলে তো হ্যাঁ করেন দিল হ্যাঁ তো আছে, হ্যাঁ তার লাভ লোকসান যে রইও হ্যাঁ তো আনের করতেইব। এখানকার বেশিরভাগ কৃষকের অভিযোগ তারা ধানের ন্যায্য দাম পায় না, কারণ বেশিরভাগ কৃষকের কাঁধেই থাকে ঋণের বোঝা। ফলে ধান আর ঘরে রাখার সুযোগ হয় না তাদের। পাশাপাশি মিল মালিকদের ধান চাল মজুত করে চালের দাম বাড়ানোর কারসাজির কথাও তুলে ধরলেন। হাজার হাজার ধান স্টক করে লেগছে, এটা অনেকে দেখা গেছে মিডিয়ার সামনে আইতেছে না, এরকম এরা গোপনে এরা এরকম লোক আছে, চ্যানেলও আছে, সিন্ডিকেট আছে, এরা জায়গা জায়গায় তৈরি যাচ্ছে। আমরা সাথে সাথে ধান ছেড়ে দিই। আমরা তো হেড কাটান লাগে মেশিন দিয়া, তো মেশিনের টেহা দেওয়ান লাগে, কল চার্জ দেওয়ান লাগে। তারা নিয়ে আসে স্টক করে তো লাগবো হাজার হাজার বস্তা, 10,000 বস্তা, 15,000 বস্তা নিয়ে স্টক করে তো লাগবো। মার্কেটে চাল ছাড়ে না। ভোক্তা থেকে কৃষক প্রতিটি পর্যায়ে গিয়ে দেখা যায় চালের বাজারে সবচেয়ে বড় নিয়ন্ত্রক মিল মালিকরা। তাদের অবৈধ মজুদ আর সিন্ডিকেটের কাছে যেন জিম্মি কৃষক এবং ভোক্তারা। এবার আমরা নজর দিতে চাই বড় বড় মিল মালিক আর কর্পোরেট প্রতিষ্ঠানের দিকে। অনুসন্ধানে বারবার যাদের নামে অভিযোগের আঙুল তুলেছেন চালের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা। ধান চালের অবৈধ মজুদের বিষয়ে অভিযুক্ত চালকলগুলোর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা অভিযোগ অস্বীকার করে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর উপর দায় চাপানোর চেষ্টা করে। তারা সাধারণত আমাদেরকে বলেন যে সিন্ডিকেট করে হয়তো বা এখানে আমরা চাউলের বাজার, এখানে সিন্ডিকেট করার কিছু নেই। আমরা একটু সাধারণ এই যে মিলার, আমরা এখানে সিন্ডিকেট করে কি আমি একাই কি চাউলের বাজার বাড়াতে পারবো? এটা আমার পক্ষে কখনোই সম্ভব না। কিছু কিছু গ্রুপ অফ কোম্পানিকে আমাদের সরকার আপনার লাইসেন্স দিয়েছে। আপনার তাদের কাছে তাদের মতো ডাক্তার যেহেতু আমাকে নিয়ে ডাটা নিয়ে কাজ করতেছেন, তাদেরকে নিয়ে একবার ডাটা নিয়ে কাজ করে দেখেন। তারা যে সিন্ডিকেটের যে পরিমাণ হিউজ পরিমাণ আপনার যে স্টক করতেছে, তাদের কাছে তো আমরা কিছুই না, নাথিং। আমাদের ধানই নাই, 5-7 হাজার বস্তা, 10 হাজার বস্তা, এর বেশি আমাদের ধান নাই। আমার গোডাউন অনেকগুলো আছে কিন্তু কোনো মাল নাই বাবা। অভিযুক্ত কর্পোরেট হাউসগুলোর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করলেও এই বিষয়ে কথা বলতে আপত্তি তাদের। এমনই এক প্রতিষ্ঠান ইরফান গ্রুপ। তাদের ইরফান অটো রাইস মিলের নামে অবৈধ মজুদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্টার নিউজকে জানানো হয় তাদের মালিক বা কর্তৃপক্ষ কেউই এই বিষয়ে কথা বলতে আগ্রহী নন। অভিযোগ তো মার্কেটে অ্যাভেলেবেল থাকবেই। কত বড় বড় প্রতিষ্ঠানের নামে অভিযোগ থাকে, পত্রিকাতে লেখাও হয়ে যায়, সংবাদও প্রচার করা হয়। কারণ মালিক যদি কথা বলতে না চায়, আমরা কর্মচারী হয়ে কিভাবে কথা বলি ভাইয়া বলেন? অনুসন্ধানে অভিযোগ ওঠে আকিজ গ্রুপের রাইস মিলগুলোর বিরুদ্ধেও। চাল মজুত করে বাজারে সরবরাহ না করার অভিযোগের বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বাজারে চালের দাম নিয়ে যখন অস্থিরতা এবং মিল মালিক ও কর্পোরেটের বিরুদ্ধে মজুদের অভিযোগ, তখন কি করছে দায়িত্বরত সরকারি দপ্তর? সেই উত্তর জানতে আমরা যাই খাদ্য অধিদপ্তরে। কারণ অবৈধ মজুদ ঠেকানো ও সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব খাদ্য অধিদপ্তরের। তবে বেলা 11:30টায়ও যেন ঘুমিয়ে আছে সরকারি এই দপ্তর। বেশিরভাগ কর্মকর্তার রুমেই ঝুলছে তালা, তাই দায়িত্বশীল কাউকে খুঁজে পাওয়াটাই কঠিন হলো আমাদের জন্য। স্টার নিউজের আগমনের খবর পেয়ে অবশেষে কার্যালয়ে আসেন এই অতিরিক্ত মহাপরিচালক। ধান চালের অবৈধ মজুদের বিষয়ে তাদের নজরদারির বিষয়ে কোনো তথ্য না দিয়ে জানান তাদের কথা বলার অনুমতি নেই। স্বাভাবিকভাবে যতটা বেড়েছে এটাকে অস্বাভাবিক হিসেবে আমরা দেখতে চাচ্ছি না। আকিজ আছে কি, আরো কি কি প্রাণ বলছেন, আরো কি কি গ্রুপের কথা বলছেন, তাদের কাছে কতটা স্টক আছে আমি এখন বলতে পারছি না, কারণ আসলে আমার কিন্তু অনুমতি নেই। আমি আপনার সাথে কথা বলেছি, এটা সৌজন্যের খাতিরে কথা বলেছি। চালের চড়া বাজারে যখন ভোক্তার নাভিশ্বাস, তখন খাদ্য অধিদপ্তর যেন নিশ্চুপ ঝিমুচ্ছে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, চালের বাজার নিয়ন্ত্রণে আনতে হলে সরকারিভাবে মজুদের পরিসর বাড়াতে হবে আর ঠেকাতে হবে অবৈধ মজুদদারদের। আমাদের অনেক কিছুই আইন থাকে, কিন্তু আইনটা সবসময় বাস্তবায়ন হয় না, এবং এই মজুদদারির ক্ষেত্রেও অনেক আইন আছে, কঠোর আইন আছে, কিন্তু এটা বাস্তবায়ন হয় না। এবং আমাদের যেই চাতালের মালিক আছে এবং যারা বড় বড় কর্পোরেট হাউস আছে, এরা যে শুধু তাদের গুদামে চাল সংরক্ষণ করে তা নয়, গুদামের বাইরেও, এমনকি অনেক কৃষকের মাঠেও, কৃষকের গুদামেও তারা অনেক সময় চাল সংরক্ষণ করে। তারা যে অনৈতিক কাজগুলো করে সেটার জন্য যদি পানিশমেন্ট খুব বেশি হয়, তাহলে এই অনৈতিক কাজগুলো করতে তারা আর সামনে সাহসী হবে না। দেশে চাল মজুদ সংক্রান্ত বিধিমালা থাকলেও অধিকাংশ চালকল মালিক তার তোয়াক্কা করে না, ফলে ভোক্তা যেন তাদের হাতে জিম্মি। একটা দীর্ঘ সময় যাবৎ চালের দাম ঊর্ধ্বমুখী, যার কারণে নিম্ন আয়ের মানুষ এবং মধ্যম শ্রেণীর মানুষের একটা ভোগান্তি কিন্তু লেগেই চলেছে। তাদের একটাই চাওয়া, সরকার যেন হস্তক্ষেপ করে এবং দেশের চালের বাজারটাকে স্থিতিশীল করতে পারে। তামজিদ আহমেদ, স্টার নিউজ।